আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছে, তোমাদের যে ফোর্থ সাবজেক্ট কৃষি শিক্ষা বই আছে, তো এই কৃষি শিক্ষা বইয়ে আমাদের দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে কৃষি উপকরণ, এই অধ্যায়ে আমাদের পাঠ্য বইয়ে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পাঞ্জেরি গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিও থেকে কিছু শিখতে বুঝতে অথবা যদি উপকারে আসে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা। একটু লক্ষ্য করো, আমাদের বহু নির্বাচনী প্রশ্ন প্রথম নাম্বার, আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি সাধন করে অর্থাৎ ক্ষতি করে? ক নাম্বার অ্যান্সার রাইট, আলুর মোরগ রোগ। 2 নাম্বার, পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন কমপক্ষে কত ভাগ হওয়া প্রয়োজন? গ নাম্বার অ্যান্সার রাইট, 5 মিলিগ্রাম লিটার। 3 নাম্বার, গোল আলুর মোরগ রোগ দেখা দেয় হচ্ছে এখানে ক নাম্বার অ্যান্সার রাইট, নিম্ন তাপমাত্রা এবং হচ্ছে ঘন কুয়াশায়। 4 এবং 5-এর জন্য একটা উদ্দীপকটা তোমরা পড়ে নিও। 4 নাম্বার প্রশ্ন দেখো, ফরিদা বেগম পুকুরে কত কেজি চুন প্রয়োগ করে? গ নাম্বার অ্যান্সার রাইট, 30 কেজি। 5 নাম্বার, পুকুরের পোনা মারা যাওয়ার কারণ? তো এখানে কয়েকটা অপশন আছে, এখানকার আমার সঠিক অ্যান্সার হচ্ছে পানির তাপমাত্রা পার্থক্য এবং হচ্ছে ক্ষতিকারক পরজীবী আক্রমণ। ক নাম্বার অ্যান্সার রাইট। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ে 2টা সৃজনশীল এই অধ্যায়ে প্রশ্ন আছে, আমরা 2টার সমাধান করব। তো এখানে আমাদের একটা প্রথম নম্বর সৃজনশীল প্রশ্নের একটা উদ্দীপকটা তোমরা পড়ে নিও। ক নাম্বার প্রশ্ন দেখো, গোখাদ্য কাকে বলে? গবাদি পশু যে সকল উপাদান খাদ্যরূপে গ্রহণ করে এবং পরিপাক, শোষণ ও বিপাকের মাধ্যমে দেহে শক্তি উৎপাদন করে তাকে গোখাদ্য বলে। খ নাম্বার, দানা জাতীয় খাদ্য কিভাবে পশুর উৎপাদন বাড়ায় ব্যাখ্যা করো। যে খাদ্য কম পরিমাপ আঁশ এবং বেশি পরিমাপে শক্তি পাওয়া যায় তাকে দানা জাতীয় খাদ্য বলে। দুধাল বা মাংস উপাদানকারী গবাদি পশুর ক্ষেত্রে শুধু আঁশ জাতীয় খাদ্য সরবরাহ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না, সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাপে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে, কারণ দানা জাতীয় খাদ্য প্রচুর পরিমাপে শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ থাকে যা গবাদি পশুর দুধ ও মাংসের উৎপাদন বাড়ায়। গ নাম্বার, কনক বড়ুয়ার গৃহীত পদ্ধতিটির তৈরি কৌশল ব্যাখ্যা করো বা হচ্ছে বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত কনক বড়ুয়া কাঁচা ঘাস শুকিয়ে হে তৈরির মাধ্যমে যথাযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। তিনি হে তৈরির জন্য প্রথমে সঠিক পূর্ণতা প্রাপ্ত গাছ ফুল আসার আগে অর্থাৎ কেটেছিল, কেননা গুণগত মানের হে তৈরির জন্য কম বয়সের গাছ বেশি উপযুক্ত। এরপর ঘাসগুলোকে সঠিকভাবে শুকিয়েছিলেন যাতে একটি মঠ মুক্ত ও অতিরিক্ত তাপমুক্ত অবস্থায় সংরক্ষণ করা যায়। অতিরিক্ত সূর্যের আলো পরিহার করে ঘাসগুলোকে দ্রুত শুকিয়েছিলেন। ঘাসগুলোকে কেটে রোদ্রে এমনভাবে উল্টাপাল্টা করে দিয়েছিলেন যেন এগুলোর পাতা ঝরে পড়ে না যায়। এরপর এগুলো শুষ্ক অবস্থায় 15 থেকে 20% আর্দ্রতা সংরক্ষণ করেছিলেন, অর্থাৎ 15 থেকে 20% তাপমাত্রার যে আমাদের রোদ সেখানে কিন্তু সংরক্ষণ করেছিলেন। উল্লেখিত উপায়ে কনক বড়ুয়া কাঁচা ঘাস সংরক্ষণ করেছিলেন। ঘ নাম্বার প্রশ্ন, কনক বড়ুয়ার কার্যক্রমটি মূল্যায়ন করো। কনক বড়ুয়া তার গবাদি পশু সারা বছরের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে কাঁচা ঘাস সংরক্ষণ করেন। খরা মৌসুমে মাটিতে রসের পরিমাপ কম থাকায় ঘাসের উৎপাদন কমে আসে, ফলে গবাদি পশুকে শুকনো খড় জাতীয় খাদ্যের ওপর নির্ভর করতে হয়। শুষ্ক মৌসুমে খাদ্যর অভাবে কনক বড়ুয়া গবাদি পশুর মাংস দুধের উৎপাদন কমে যায় এবং পশুগুলো দুর্বল হয়ে পড়ে। কনক বড়ুয়া তার চরণ ভূমিতে বর্ষা মৌসুমে উৎপাদিত অতিরিক্ত ঘাস হে তৈরির মাধ্যমে সংরক্ষণ করেছিলেন। এভাবে সবুজ ঘাস সংরক্ষণের মাধ্যমে সারা বছর গবাদি পশুর খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি পশুর জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা মেটানো যায়। এতে করে গবাদি পশুর পুষ্টিহীনতা ভোগে না, মাংস ও দুধের উৎপাদন হ্রাস পায় না, ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। যারা পশু পালনের সাথে জড়িত তাদের সবার উচিত এভাবে বর্ষা মৌসুমে উৎপাদিত অতিরিক্ত ঘাস সাইলেজ বা হে তৈরির মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা। অর্থাৎ কনক বড়ুয়া কার্যক্রমটি সঠিক ও সুদূর প্রসারিত ছিল। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা এইটা তোমাকে সম্পূর্ণভাবে পড়তে হবে, কেননা এই যে গ নাম্বার প্রশ্ন এখানে আমাদের গাণিতিকভাবে বের করতে হবে। তোমরা উদ্দীপকটা পড়ে নিও। তো এখানে ক নাম্বার প্রশ্ন, মাছের চাষের জন্য পুকুরে পানিতে প্রতি লিটারে কি পরিমাপ অক্সিজেন দ্রবীভূত প্রয়োজন? মাছ চাষের জন্য পুকুরে পানিতে প্রতি লিটারে কমপক্ষে 5 মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকা প্রয়োজন। খ নাম্বার, চুন পানির গুণগত মান বৃদ্ধি করে ব্যাখ্যা করো।
পানির পিএইচ কমে গেলে পুকুরে চুন প্রয়োগ করে পানির পিএইচ ঠিক করা হয়। চুন পানির ঘনত্ব দূর করে পানি পরিষ্কার করে সার প্রয়োগের আগে চুন প্রয়োগের মাধ্যমে সারের কার্যকারিতা বাড়ানো যায়। এভাবে চুন পানির উর্বরতা বাড়িয়ে পানির গুণাগুণ মান বৃদ্ধি করে। গ নাম্বার প্রশ্ন, মহিবুল্লাহ তার পুকুর প্রস্তুতির সময় কতটুকু গোবর প্রয়োগ করেছিলেন? হিসাব করে দেখাও। তোমরা অবশ্যই সম্পূর্ণ উদ্দীপকটা পড়ে ভালো করে বুঝবা। আমরা এই গ নাম্বার প্রশ্নে এরকমভাবে সমাধান করতে পারি। পুকুর প্রস্তুতির সময় পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য সার প্রয়োগ করতে হয়। রৌদ্র উজ্জ্বল দিনে সকাল থেকে দুপুরের মধ্যে সার প্রয়োগ করা হয়। মহিবুল্লাহর পুকুর ছিল 50%, 1% গোবর সার দেওয়া হয় 5 থেকে 7 কেজি, অর্থাৎ 50% গোবর সার দেওয়া হয় 5 থেকে 7 কেজি ইন্টু আমাদের যে 50 কেজি শতাংশ, তো 50%-এর সাথে আমরা এটাকে গুণ করব। তো আমরা টোটাল এবং যে মানটা পাবো সেটা 250 থেকে 350 কেজি। সুতরাং মহিবুল্লাহ পুকুর প্রস্তুতির সময় 250 থেকে 350 কেজি গোবর সার প্রয়োগ করেছিলেন। ঘ নম্বর প্রশ্ন, মহিবুল্লাহ পুকুরে সার প্রয়োগ পদ্ধতি অর্থের অপচয় রোধ করে বেশি উৎপাদন সহায়ক বিশ্লেষণ করো। মহিবুল্লাহ পুকুরে পোনা মজুদ পরবর্তী সময় সার প্রয়োগের 60 ডিস্ক ব্যবহার করেন। এই পদ্ধতির মাধ্যমে পুকুরে পর্যাপ্ত পরিমাপ খাবার আছে কিনা এবং আরও সার প্রয়োগ করতে হবে কিনা সেটা জানা যায়। 60 ডিস্ক পদ্ধতিতে 20 সেমি ব্যাসযুক্ত টিনের একটি সাদা কালো থালা সুতা দ্বারা পানিতে ডোবানো হয়। ডোবানোর পর যদি 25 থেকে 30 সেমি গভীরতা থালা দেখা না যায় তবে বুঝতে হবে পুকুরে প্রাকৃতিক খাবার রয়েছে। 30 সেমি এর অধিক গভীরতায় যদি 60 ডিস্ক দেখা যায় তবে বোঝা যাবে খাবার কম আছে। এই পরীক্ষার মাধ্যমে পুকুরের প্রয়োজন মতো সার প্রয়োগ করা যায়। পুকুরে প্রাপ্ত প্রাকৃতিক খাদ্য থাকলে বাইরে সার প্রয়োগ করতে প্রয়োজন হয় না। উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে সার প্রয়োগ করায় মহিবুল্লাহকে অতিরিক্ত খাদ্য প্রয়োগ করতে হয়নি। এতে অর্থের পরিচয় রোধ কিন্তু মাছের উৎপাদন বেশি হয়। অতএব বলা যায় উপরোক্ত পদ্ধতিতে মহিবুল্লাহ সার প্রয়োগ অর্থের অপচয় রোধ করার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি সহায়ক। তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ে পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন, একই সাথে বহু নির্বাচনী প্রশ্ন পাঞ্জেরি গাইড থেকে সমাধান। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা। আরেকটা বিষয়, তোমাদের যে টপিকে ভিডিও দরকার আমাদেরকে কমেন্ট করতে পারো, আমরা অতি দ্রুত সেই টপিকের উপর তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব। তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।